ইতিহাসের এই অ্যানুয়াল পরীক্ষার চ্যাপ্টার আমরা এবার স্টার্ট করব। চ্যাপ্টার 7, অর্থনীতি ও জীবনযাত্রা। সময়টা দেখো, আনুমানিক খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক। আমরা ষষ্ঠ শতকের কথা আগে পড়েছি, সেই ষষ্ঠ শতক থেকে আবার শুরু হবে। কি হবে সেটা বলবো। ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতকের প্রথম ভাগ। তাহলে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে, খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক মানে হচ্ছে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে, এখান থেকে স্টার্ট হচ্ছে কতদূর পর্যন্ত? খ্রিস্টীয় সপ্তম। খ্রিস্টীয় সপ্তম অর্থাৎ 700 খ্রিস্টাব্দ। তাহলে 600 আর এদিকে 700, মাঝে 1300 বছরের সময় এখানে রয়েছে। কি বিষয়ে আলোচনা হবে? অর্থনীতি এবং জীবনযাত্রা। এই সময়ে, এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে সপ্তম শতকের মধ্যে অর্থনীতি ও জীবনযাত্রা। কি অর্থনীতি ও জীবনযাত্রা? দেখো, এই এতদিন পর্যন্ত আমরা ইতিহাসে বিভিন্ন রাজা মহারাজাদের কথা পড়েছি, তাই তো? এখন ইতিহাস মানে কিন্তু শুধু রাজা মহারাজাদের কথা পড়াই নয়। ইতিহাস মানে পুরনো দিনে হয়ে গেছে এই রকম বিষয়বস্তু, ঘটনা, এগুলো জানা। তো রাজা মহারাজাদের যুদ্ধ বিবরণ এগুলো তো আমরা দেখলাম। সাধারণ মানুষের জীবন কিরকম ছিল, তারা কিভাবে জীবিকা নির্বাহ করত, তারা কি করত, অর্থনীতি কিরকম ছিল, এইভাবে এই সমস্ত বিষয়গুলো এই চ্যাপ্টারে আলোচনা হবে। সেই জন্য এর নাম হচ্ছে অর্থনীতি ও জীবনযাত্রা। এবং ছবিতে তোমরা দেখতেই পারছো সাধারণ মানুষের ছবি রয়েছে। বেশ, আগে এটা দেখো যেটা বলছি, সাধারণ মানুষের এখানে ছবি রয়েছে। কেউ হয়তো চাষ করছে, কেউ জিনিসপত্র বিক্রি করছে, আরো বিভিন্ন রকমের পেশার সঙ্গে বিভিন্ন রকমের সাধারণ মানুষের কথা এখানে রয়েছে। তো এই চ্যাপ্টারে এই সময়ের, এই খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে খ্রিস্টীয় সপ্তম শতক, খ্রিস্টীয় সপ্তম মানে হচ্ছে 700 খ্রিস্টাব্দ, 700 খ্রিস্টাব্দ। তো এই সময়ে সাধারণ মানুষের জীবনযাপন, তাদের অর্থনীতি, এগুলো আমরা জানবো। বোঝা গেল? তাহলে এখানে মূলত সাধারণ মানুষের কথা আমরা পড়ব। তো বন্ধুরা, অর্ঘ অ্যান্ড সৌম্যস ক্লাসেসে আমরা নিয়ে আসতে চলেছি অনলাইন ক্লাস। হ্যাঁ, ঠিকই শুনেছো বন্ধুরা, খুব শীঘ্রই আমরা নিয়ে আসতে চলেছি আমাদের অনলাইন ক্লাস। তো এই ক্লাসে আমরা ক্লাস 6 থেকে 10 পর্যন্ত পড়াবো, এবং যে সাবজেক্টগুলো আমরা এখানে পড়াবো, ম্যাথামেটিক্স, সায়েন্স, হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি, এই বিষয়গুলো পড়ানো হবে। আর আমাদের এখানে তোমরা যে ফেসিলিটিগুলো পাবে, নিয়মিত লাইভ ক্লাস, স্টাডি মেটেরিয়াল, যেটা আমরা সম্পূর্ণভাবে নিজেরা বিভিন্ন বইপত্র, বিভিন্ন কোয়েশ্চেন পেপার ঘেঁটে আমরা তৈরি করেছি, আর সেই সঙ্গে নিয়মিত মক টেস্ট। তো তোমরা কারা কারা এই ক্লাসটা করতে চাও নিচে একটু কমেন্ট করে জানিও। আর এই সংক্রান্ত কোনো কিছু জানার থাকলে তোমরা আমাদের কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে, এই নাম্বারে কন্ট্যাক্ট করে জেনে নিতে পারো। তো খুব শীঘ্রই দেখা হচ্ছে আমাদের অনলাইন ক্লাসে। থ্যাংক ইউ। আচ্ছা, তো প্রথম আছে দেখো ষোড়শ মহাজনপদের আমল। বিভিন্ন আমলগুলো আমরা এক এক করে জানবো যে কোন সময় কি রকম মানুষের জীবনযাপন ছিল। তো সব থেকে আগে ছিল খ্রিস্টীয় ষষ্ঠ শতকে ষোড়শ মহাজনপদ। তো সেই সময় মানুষের জীবন কেমন ছিল? এই ষোড়শ মহাজনপদের সময় আমরা তো রাজাদের কথা পড়েছি, সেখানে যুদ্ধ হয়েছে। ষোড়শ মহাজনপদের মধ্যে একটা শক্তিশালী মহাজনপদ ছিল, তোমরা পড়েছো, মনে আছে কি? শক্তিশালী মগধ, এগুলো আমরা পড়েছি, সেখানকার রাজাদের কথা পড়েছি। এইবার সেই সময় এখানকার মানুষদের জীবন কেমন ছিল, সাধারণ মানুষদের জীবন কেমন ছিল, সেইগুলো আমরা জানবো। তাহলে ষোড়শ মহাজনপদের আমলে সাধারণ মানুষের জীবন। আর সময়টা হচ্ছে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক থেকে, ষষ্ঠ শতকেই ষোড়শ মহাজনপদ ছিল, খ্রিস্টপূর্ব চতুর্থ শতক পর্যন্ত এই সময়ের কথা আছে। বেশ, এবার যেটা আছে, এই যে মহাজনপদগুলো, 16টা মহাজনপদ ছিল, বেশিরভাগ মহাজনপদই গড়ে উঠেছিল নদীর তীরে, বিশেষ করে গঙ্গা নদীর তীরে। গঙ্গা নদীকে কেন্দ্র করে এই মহাজনপদগুলো গড়ে উঠেছিল। তো প্রশ্নটা হচ্ছে, বেশিরভাগ মহাজনপদগুলি গঙ্গা নদীর উপত্যকায় গড়ে ওঠার কারণ কি? কি কারণের জন্য গঙ্গা নদীর উপত্যকায় গড়ে উঠেছিল? তো দেখো, প্রথম যে কারণ, প্রথম 1 নম্বর যে কারণ, সেটা হচ্ছে কৃষিকাজ। 1 নম্বর কারণ কৃষিকাজ। তো দেখো, গঙ্গা নদী
সারা বছর জল থাকে। এদিকে গঙ্গা নদীতে সারা বছর জল থাকে, তাই তো। জল আর চাষবাসের জন্য কি লাগে? জল। পাশাপাশি গঙ্গা নদীর তীরে এই গঙ্গা নদীর উর্বর পলিমাটি আছে, নদীর তীরে উর্বর পলিমাটি থাকে, আমরা আগে পড়েছি। তাহলে এক জল পাওয়া যায় এবং গঙ্গা নদীর তীরে উর্বর পলিমাটি এই অঞ্চলগুলোতে আছে। আর উর্বর পলিমাটিতে কি হয়? চাষবাস ভালো হয়। তাহলে এই কারণের জন্য এখানে কৃষিকাজ ভালো হয়, চাষবাস ভালো হয়। এক তো নদীতে জল পাওয়া যায়, আর দুই এখানে উর্বর পলিমাটি। এই দুটো কারণের জন্য গঙ্গা নদীর উপত্যকায় বা গঙ্গা নদীর তীরে কৃষিকাজ ভালো হয়। সেই জন্য মহাজনপদগুলো গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল, 1 নম্বর কারণ। 2 নম্বর হচ্ছে ব্যবসা বাণিজ্য। ব্যবসা বাণিজ্য দেখো, গঙ্গা নদীতে তো কৃষিকাজের জন্য ভালো হয়। 2 নম্বর দেখো, জলপথের মাধ্যমে, নৌকার মাধ্যমে জিনিসপত্র কেনা বেচা হয়। জিনিসপত্র ব্যবসার ক্ষেত্রে এক জায়গা থেকে অন্য জায়গায় খুব সহজেই নিয়ে যাওয়া যায়। তাহলে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও কিন্তু জলপথে অনেক সুবিধা হয়, হয়তো। তো সেই কারণের জন্য এই গঙ্গা নদীর উপত্যকায় ব্যবসা বাণিজ্য ভালো হওয়ার জন্য মহাজনপদগুলো গড়ে উঠেছিল। তাহলে কৃষিকাজও ভালো হয়, গঙ্গা নদীর জলে এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র নিয়ে আসা নিয়ে যাওয়ার সুবিধা থাকার জন্য এখানে ব্যবসা বাণিজ্যও ভালো হয়, সেই জন্য মহাজনপদগুলো গড়ে উঠেছে। আর 3 নম্বর কারণ হচ্ছে বৃষ্টি, বৃষ্টিপাত। দেখো ছবিতে দেখতে পাচ্ছ এই জায়গাটায় প্রচুর বৃষ্টিপাত হয়, এই গঙ্গা নদীর উপত্যকায় খুব বৃষ্টিপাত হয়, সেই জন্য চাষবাস ভালো হয়। নদীর জল তো আছেই, পাশাপাশি বৃষ্টির জলও আছে, তো সেই কারণে এখানে চাষবাস ভালো হয়। তাহলে এই 3টে কারণের জন্য বেশিরভাগ মহাজনপদগুলো কোথায় গড়ে উঠেছিল? গঙ্গা নদীর উপত্যকায়। প্রথম কারণটা কি হলো? কৃষিকাজ ভালো হতো, কারণ জল পাওয়া যায়, পলিমাটি আছে। 2 নম্বর কারণ জলপথে ব্যবসা বাণিজ্য ভালো হয়। আর 3 নম্বর এখানে ভালো বৃষ্টিপাত হয়। এই 3টে কারণের জন্য বেশিরভাগ মহাজনপদগুলি গঙ্গা নদীর তীরে গড়ে উঠেছিল। ঠিক আছে, বেশ, ব্যাক টু সরিয়ে নে তো। আচ্ছা, পরবর্তী দেখো একটা বিষয় আছে, দ্বিতীয় নগরায়ন। আচ্ছা, দ্বিতীয় নগরায়ন বলছে। আচ্ছা, প্রথম নগরায়ন ভারতবর্ষে কোথায় হয়েছিল? কেউ বলতে পারবে? প্রথম নগরায়ন আমরা কিন্তু পড়েছি, প্রথম নগরায়ন হচ্ছে হরপ্পা। হরপ্পার কথা পড়েছি, হরপ্পায় সেই নগর সভ্যতা গড়ে উঠেছিল, আমরা পড়েছিলাম সেই শহর। তাহলে ওটা হচ্ছে ভারতের প্রথম নগর, নগর মানে শহর। তাহলে ভারতীয় উপমহাদেশে প্রথম নগর হচ্ছে হরপ্পা, যেটা হয়েছিল খ্রিস্টপূর্ব 2000, প্রায় 2000 অব্দে। খ্রিস্টপূর্ব 2000 অব্দে এই হরপ্পা গড়ে উঠেছিল, 2000 খ্রিস্টপূর্ব অব্দে। এরপর বহুদিন পর্যন্ত আর ভারতে কোনো নগর বা শহর গড়ে ওঠেনি, গ্রামটাই বেশি ছিল। আবার অনেক বছর পর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, সেই 2000 খ্রিস্টপূর্বাব্দে ছিল, তারপর আবার খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক, মাঝে কিন্তু ছিল না কিছু। এই সময় আবার এই গঙ্গা নদীর উপত্যকায় শহর গড়ে উঠেছিল, গঙ্গা নদীর উপত্যকায় শহর গড়ে উঠেছিল, মূলত উত্তর ভারতে। একে বলা হচ্ছে দ্বিতীয় নগরায়ন। বোঝা গেল? তাহলে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক নাগাদ আবার গঙ্গা নদীর উপত্যকায় উত্তর ভারতে আবার দ্বিতীয় নগর গড়ে উঠেছিল, সেই জন্য একে বলা হচ্ছে দ্বিতীয় নগরায়ন। তো বেশ, দেখো ব্যাপারটা একটু দেখা যাক কি হয়েছিল। তাহলে প্রথম নগর কখন দেখা গিয়েছিল? খ্রিস্টপূর্ব না, প্রথম খ্রিস্টপূর্ব 2000 অব্দ। খ্রিস্টপূর্ব 2000 অব্দে দেখা গিয়েছিল কি? হরপ্পা। প্রথম, এটা প্রথম নগর বলছি, খ্রিস্টপূর্ব 2000 অব্দে দেখা গিয়েছিল হরপ্পা। এটা, তাই এটাকে কি বলা হয়? প্রথম নগর। এরপর খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে, পরবর্তীকালে খ্রিস্টপূর্ব
খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গঙ্গা নদীর উপত্যকায়, যেটা হচ্ছে উত্তর ভারত, তাহলে দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ কোথায় কোথায় গঙ্গা নদীর উপত্যকা, উত্তর ভারতে দ্বিতীয় নগর গড়ে উঠেছিল। দ্বিতীয়বার নগর গড়ে উঠেছিল, নাম কিছু নেই, মানে শহর গড়ে উঠেছিল, দ্বিতীয়বারের জন্য নগর গড়ে উঠেছিল। এইটাকে বলা হচ্ছে দ্বিতীয় নগরায়ণ। হ্যাঁ, দ্বিতীয় নগরায়ণ। তাহলে দ্বিতীয় নগরায়ণ কি বোঝা গেল? যে প্রথমবারের নগর গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব 2000 অব্দে, কোথায়? হরপ্পাতে। তারপর বহু বছর আর কোনো শহর ছিল না ভারতে। আবার খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতক নাগাদ গঙ্গা নদীর উপত্যকায় উত্তর ভারতে আবার নগর গড়ে ওঠে, শহর গড়ে ওঠে, সেই জন্য তাকে বলা হচ্ছে দ্বিতীয় নগরায়ণ। ঠিক আছে? উপত্যকা তুই বলতে পারিস গঙ্গা নদীর তীরে। আচ্ছা, এবার দেখো ষোড়শ মহাজনপদের কথা বলছি। সেই সময় সাধারণ মানুষ কি কি কাজ করত, কি কি জীবিকার লোক ছিল? দেখো সেই সময় প্রধান যে কাজটা ছিল কৃষিকাজ। এখনো ভারতের প্রথম জীবিকা হচ্ছে কৃষিকাজ। বেশিরভাগ মানুষ কৃষিকাজের সঙ্গে কোনো না কোনো ভাবে যুক্ত আছেন। আচ্ছা, তাহলে ষোড়শ মহাজনপদের সময়ে প্রধান জীবিকা ছিল কৃষিকাজ। তাহলে প্রথম 1 নম্বর জীবিকা হিসেবে আমরা কৃষিকাজটাই জানবো। বেশ, দেখো তাহলে 1 নম্বর মানুষের পেশা ছিল কৃষিকাজ। বেশ, কৃষিকাজ। এবার দেখো কৃষিকাজের মধ্যে আমাদের ভারতের প্রধান ফসল হচ্ছে ধান। এখনো বটে, এই ষোড়শ মহাজনপদের সময়ও ছিল। প্রধান ফসল ধান। তাহলে প্রধান ফসল কথা বলবে না। দেখো প্রধান ফসল হচ্ছে ধান। ছবিতে তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে ধান চাষ হচ্ছে, তাই না? হ্যাঁ, তাহলে প্রধান ফসল কি? ধান। এইবার এই ধানের মধ্যে আবার একটা বিশেষ ধরনের ধান হতো। দাঁড়াও, আগে বলো না, আগে বলবি না। দেখো একটা বিশেষ ধরনের ধান চাষ হতো, যেটা নামটা কিন্তু একটু অন্যরকম। ধানটার নাম হচ্ছে শালি ধান। হ্যাঁ, তো ধানটার নাম হচ্ছে শালি ধান। তো এই ধানটা এখানে চাষ হতো, কথা নয়। কথা নয়। তাহলে দেখো শালি ধান এইটা চাষ হতো, এটা ছিল ভালো ধান একটা। এইবার এই ধানটা, কথা নয়, এই ধানটা সব থেকে বেশি চাষ হতো মগধে। বেশ, দেখো কথা নয়। তাহলে কি হলো? কৃষিকাজ ছিল প্রধান, কৃষিকাজের মধ্যে ধান প্রধান ফসল। ধানের মধ্যে আবার শালি ধান ছিল ভালো একটা ধান, যেটা কোথায় হতো? মগধে। ঠিক আছে? এছাড়াও ধান তো হতোই, এছাড়াও গম, জব, বিভিন্ন সবজি এইসব চাষ হতো। হ্যাঁ, এইসব চাষ হতো। তাহলে এছাড়া গম, জব হচ্ছে গমের মতোই এক ধরনের একটা ফসল। গম, জব, আখ, সবজি ইত্যাদি চাষ হতো। ফল তো ইত্যাদি চাষ হতো। বোঝা গেল? তাহলে এই রকম চাষবাস হতো, যেটা কিন্তু কথা নয়, যেটা কিন্তু এখনকার মতোই প্রায়। ঠিক আছে? তাহলে এই হচ্ছে কৃষিকাজ। বেশ, তাহলে প্রথম মানুষের জীবিকা, মনোযোগ, প্রথম মানুষের জীবিকা কৃষিকাজ।
এইবার পরবর্তী, সোজা সোজা হয়ে বস, ঠ্যাস দিয়ে বসবি না, অন্যমনস্ক হবি না। আচ্ছা 2 নম্বর দেখো, 2 নম্বর ছবিতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর পশু আছে, তাহলে 2 নম্বর জীবিকা হচ্ছে পশুপালন করা। তাহলে প্রথম কৃষিকাজ, 2 নম্বর পশুপালন। অনেক মানুষ ছিল যারা পশুপালন করতো, বিশেষ করে গবাদি পশু, গরু মোষ এগুলো পালন করতো, সেখান থেকে সেখান থেকে তাদের জীবিকা হতো। তাহলে এই হচ্ছে তাদের দ্বিতীয় জীবিকা, যেটা ছিল পশুপালন। 2 নম্বর জীবিকা পশুপালন, কথা বলতে বলিনি কিন্তু। আচ্ছা এবার দেখো পরবর্তী জীবিকা, পরবর্তী হচ্ছে ব্যবসা বাণিজ্য। আমরা পড়লাম ব্যবসা বাণিজ্য ছিল, তাহলে ব্যবসা বাণিজ্য 3 নম্বর, কিছু মানুষ ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ছিল, ব্যবসা বাণিজ্য হতো। এখানে মূলত নদীপথ আর স্থলপথে ব্যবসা বাণিজ্য হতো। নদীর মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র কেনা বেচা হতো, আর স্থলপথে, তাহলে দুভাবে ব্যবসা বাণিজ্য হতো। তাহলে দুভাবে ব্যবসা বাণিজ্য হতো, এক হচ্ছে নদীর পথে আর 2 স্থলপথে, দুভাবে ব্যবসা বাণিজ্য হতো। তাহলে যেটা বলছিলাম 3 নম্বর জীবিকা কি বললাম, 3 নম্বর জীবিকা কি বললাম, ব্যবসা বাণিজ্য। আচ্ছা বেশ, কথা নয়, ব্যবসা বাণিজ্য। তাহলে কোথায় কোথায় ব্যবসা বাণিজ্য হতো, নদীপথে আর জলপথ আর স্থলপথে। সমুদ্র পথে খুব একটা বাণিজ্য হতো না, হ্যাঁ সমুদ্র পথে বাণিজ্য হয় কিন্তু তখন হতো না, সমুদ্রে খুব একটা বাণিজ্য হতো না। তাহলে নদীপথ ও স্থলপথে বাণিজ্য হতো। বেশ, তাহলে আমরা 3 রকমের জীবিকা দেখলাম, প্রথম কৃষিকাজ, তারপর হচ্ছে পশুপালন, তারপর ব্যবসা বাণিজ্য। এইবার 4 নম্বর যে জীবিকাটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকমের কারিগরি শিল্প। সেখানে বিভিন্ন জিনিসপত্র মানুষ তৈরি করে, যেমন ধরো কুমোরেরা মাটির জিনিস তৈরি করে, দেখো কুমোরেরা মাটির জিনিস তৈরি করে, যারা লোহার জিনিস তৈরি করে, কামাররা লোহার জিনিস তৈরি করে, যারা কাঠের জিনিস তৈরি করে তাদেরকে বলা হচ্ছে ছুতোর। তাহলে কুমোর, কামার, ছুতোর এইরকম বিভিন্ন রকমের, হ্যাঁ এরপর বিভিন্ন রকমের সোনার উপর ইত্যাদির বিভিন্ন অলংকার তৈরি শিল্পও ছিল। তাহলে এই কারিগরি শিল্পগুলো হতো, মাটির জিনিসপত্র তৈরি হতো, তারপর লোহার জিনিসপত্র তৈরি হতো, কাঠের, এবং বিভিন্ন সোনার উপর বিভিন্ন রকমের অলংকার ইত্যাদি তৈরি হতো। তাহলে এই শিল্পগুলো ছিল। তাহলে 4 নম্বর হচ্ছে কারিগরি শিল্প। কারিগরি শিল্প দেখো, কুমোর কি করতো, মাটির জিনিস তৈরি করে। তারপর হচ্ছে কুমোর কামার কি করতো, লোহার জিনিস তৈরি করতো। তারপর ছুতোর কি করতো, কাঠের জিনিস, হ্যাঁ। আর এর সঙ্গে ছিল হ্যাঁ সোনা রূপোর অলংকার। বেশ, তাহলে এই বিভিন্ন রকমের শিল্প ছিল। তাহলে এইভাবে এই সময় মূলত এই 4 রকমের জীবিকা বা 4 রকমের পেশা সঙ্গে মানুষ যুক্ত ছিল। বেশিরভাগ মানুষ কৃষিকাজ করত, তারপর পশুপালন, তারপর ব্যবসা বাণিজ্য, এবং কিছু মানুষ কারিগরি শিল্প ইত্যাদিও করত। তাহলে এই সব পেশার সঙ্গে মানুষ যুক্ত ছিল। বোঝা গেল? আচ্ছা এই সময় এই খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে একটা বিশেষ ধরনের পাত্র, এই যে বললাম মাটির পাত্র তৈরি হতো, একটা বিশেষ ধরনের পাত্র যেটাকে বলা হচ্ছে উত্তর ভারতে কালো চকচকে মাটির পাত্র, কালো চকচকে মাটির পাত্র তৈরি হতো। দেখো তো এই সময়ের এই পাত্রটা একটা বিশেষ ধরনের পাত্র ছিল, উত্তর ভারতে কালো চকচকে মাটির পাত্র। কি রকম দেখো, এর বৈশিষ্ট্য কি দেখো, কথা বলবে না। দেখো উত্তর ভারতের এই কালো চকচকে মাটির পাত্রর বৈশিষ্ট্য দেখো কি। প্রথমত এই পাত্রগুলো খুব ভালো মানের মাটি দিয়ে তৈরি করা হতো,
ঠিক আছে, খুব ভালো মানের মাটি দিয়ে তৈরি করা হতো, 1 নম্বর। তাহলে বৈশিষ্ট্য হচ্ছে ভালো মানের মাটি দিয়ে তৈরি হতো। হ্যাঁ না, হ্যাঁ মাটির পাত্র হয়, কিন্তু কালো এরকম পাত্র এখন খুব একটা আর হয় না। তাহলে দেখো, তাহলে দেখো ভালো মানের মাটি দিয়ে তৈরি হতো। 2 নম্বর, এই ক্ষেত্রে কুমোরের চাকার ব্যবহার হতো। যেমন কুমোরের চাকার মাধ্যমে যে পাত্রগুলো বানায়, কুমোরের চাকার পাত্রের ব্যবহার হতো। কুমোরের চাকার পাত্রের মাধ্যমে কিন্তু পাত্রগুলো নিখুঁত তৈরি হয় এবং অনেক কম সময়ে তৈরি হয়। তাহলে কুমোরের চাকার ব্যবহার ছিল। ঠিক আছে, দেখতেই পাচ্ছ ছবিতে কুমোরের চাকার ব্যবহার হচ্ছে, তাহলে কুমোরের চাকার ব্যবহার ছিল। কথা নয়, কুমোরের চাকার ব্যবহার ছিল। তাহলে 2 নম্বর বৈশিষ্ট্য কি হলো? কুমোরের চাকার ব্যবহার ছিল না ছিল না? ছিল। বেশ, এরপর দেখো এই পাত্রগুলো তৈরি করার মতো ঠিক এখনকার মতোই আগুনে পোড়ানো হতো শক্ত করার জন্য। তাহলে শুকিয়ে যাওয়ার পর সেগুলোকে আগুনে পোড়ানো হতো, এগুলো তারপর আগুনে পোড়ানো হতো। আগুনে পোড়ানো হতো, তারপর আগুনে পোড়ানোর পর যখন শক্ত হয়ে যেত, তারপর কালো রং দিয়ে খুব ভালোভাবে পালিশ করা হতো। কালো রং দিয়ে এই দেখো খুব ভালোভাবে পালিশ করা হচ্ছে এবং তারপর এরকম চকচকে কিন্তু পাত্রটা তৈরি হয়েছে। তাহলে কালো রং দিয়ে খুব ভালো করে পালিশ করা হতো এবং সেটা তখন চকচক করতো, সেই কারণেই নাম হচ্ছে উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র। পালিশ করে একদম খুব চকচকে করা হতো। তারপর 4 নম্বর, কালো রঙের পালিশ করা হতো। হ্যাঁ, কালো রঙের পালিশ করা হতো, বোঝা গেল? তাহলে এইভাবে পাত্রগুলো বানানো হতো। কি কিভাবে হতো? প্রথমে ভালো মাটি দিয়ে সেটাকে তৈরি করা হতো, কুমোরের চাকা মাধ্যমে তৈরি হতো, তারপর সেটাকে পোড়ানো হতো এবং শক্ত করা হতো, এবং লাস্টে কালো রং দিয়ে ভালো করে পালিশ করা হতো। ঠিক আছে, এইটাই উত্তর ভারতের কালো চকচকে মাটির পাত্র। বেশ, এইবার দেখো প্রত্যেকটা যুগে মানে খ্রিস্টপূর্ব 6শ শতক বা পরবর্তীকালেও একটা প্রশ্ন কমন আছে যে সেই সময় মেয়েদের অবস্থা বা নারীদের অবস্থা কেমন ছিল। তো প্রত্যেকটা সময়ের ক্ষেত্রেই, সেটা খ্রিস্টপূর্ব 6শ শতক হোক বা পরবর্তীকালে মৌর্য আমল হোক, গুপ্ত আমল হোক, সব ক্ষেত্রেই সেই সময় মহিলাদের অবস্থা কেমন ছিল সেইটা আমাদের জানতে হবে। অর্থাৎ টপিকটা হচ্ছে ষোড়শ মহাজনপদের আমলে নারীদের অবস্থা কি রকম ছিল। দেখো তো প্রথম দেখো এইদিকে ছবিতে, দেখো এইদিকে, আচ্ছা প্রথম দেখো তো সেই সময় মেয়েদের পরিস্থিতি কিরকম ছিল। ছবিতে দেখতে পাচ্ছ যে মেয়েরা মূলত বাড়ির কাজকর্মই করছে। তো নারীদের অবস্থান ছিল পুরুষের পরে, তাহলে তখন পুরুষতান্ত্রিক সমাজ ছিল, পুরুষরাই ছিল সমাজের প্রধান, নারীদের অবস্থান তাদের পরে ছিল। 2 নম্বর দেখো, নারীদের শিক্ষার সুযোগ ক্রমেই কমে গিয়েছিল, মানে নারীদের শিক্ষার সুযোগ খুব একটা ছিল না, মেয়েরা লেখাপড়া করতো না, এইটা আর কি। তারপর কি হলো, খুব অল্প বয়সে, বালিকা বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা সমাজে বেড়ে যায়। অল্প বয়সে বিয়ে দিয়ে দেওয়া হতো, 8-9 বছর বয়সের মধ্যেই বিয়ে দিয়ে দেওয়া হতো। হ্যাঁ, তো খুবই খুবই ছোট বয়সে বাচ্চাদের বিয়ে দিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল। আর তবে এই ব্যাপারটা বৌদ্ধ ধর্মে একটু ভালো ছিল, বৌদ্ধ ধর্মের ক্ষেত্রে এই ব্যাপারটা ছিল না। তবে নারীদের প্রতি বৌদ্ধ ধর্মের দৃষ্টিভঙ্গি ব্রাহ্মণ্য ধর্মের তুলনায় কিছুটা উদার ছিল। ব্রাহ্মণ্য ধর্মে এটা বেশি হতো, অর্থাৎ হিন্দু ধর্মে এই বিয়ে দেওয়ার প্রবণতাটা বেশি তাড়াতাড়ি হতো, কিন্তু বৌদ্ধ ধর্মে এটা তখন অতটা হতো না। তাহলে এই হচ্ছে নারীদের অবস্থা। তাহলে নারীদের অবস্থা খুব একটা স্বাধীন বা ভালো ছিল না, বা লেখাপড়ার ক্ষেত্রে তাদের খুব একটা সুযোগ ছিল না, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা বেশ, তাহলে ষোড়শ মহাজনপদের সময়ে সাধারণ মানুষের জীবনযাপন বলতে এইগুলোই আমরা দেখলাম। প্রথম কথা, তারা কি জীবিকা তারা কি কি কাজ করত, সেখানকার উৎপাদিত ফসল, তারপর সেখানকার কিছু পাত্র দেখলাম,
আর সেই সময় মেয়েদের অবস্থা কিরকম ছিল সেই সম্পর্কে আমরা জানতে পারলাম। তো এই টপিকটা আমাদের পড়া থাকছে।